কোথায় আছো? ছুটে এসো। ফেলবো। যাও পাগলা খোকা বাবু আমার গলা একেবারে গলা টিপে মেলে ফেলবো। তুমি কি করছো খোকা বাবু? আমার বড্ড ভয় করছে। শালা খচ্চর আমাল খাবে আর পলেল গুন গাইবে। কি আজে আমাল স্বপ্ন তুলি করলে নিয়ে অন্যকে দিয়ে আসবে। কি আজে বাজে বলছো খোকা বাবু? চুপ শালা। আজ না মেলে ফেলবো একেবারে। বাঁচাও বাঁচাও। তুমি কি মিথ্যে করে আমার গলা টিপে ধরলে খোকা বাবু? মিথ্যে নয় গো, মিথ্যে নয়, আমি তো অভিনয় করলাম। অভিনয়? হ্যাঁ হ্যাঁ অভিনয়। কাল রাতে ওই নাট্যলোক অপেলাল যে যাত্রাপালাটি দেখেছিলাম, সেই যাত্রাপালায় একটা পাগলা যেমনটা অভিনয় করছিল, আমিও সেটাই অভিনয় করে দেখালাম নন্দদা। তাই নাকি খোকা বাবু? তুমি কি বোকা গো নন্দদা? আমি কি তোমায় মারতে পারি? তুমি আমায় কত ভালোবাসো খোকা বাবু। জানো জানো নন্দদা, আমার মা নেই বললে আমাকে কেউ ভালোবাসে না, বাবাও ভালোবাসে না। সবাই বলে আমি নাকি বোকা আঁদা, আমার নাকি বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই। নাই বা থাক, কিন্তু তোমার মধ্যে একটা সহজ সরল শিশুর মতো সুন্দর মন আছে খোকা বাবু। তার দাম অনেক বেশি গো খোকা বাবু, তার দাম অনেক বেশি। তবু ওর জন্য আমার বড় দুঃখ হয় রে নন্দ। খোকা বাবু। কে ওই সমর্থর ছেলেকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে? কর্তা বাবু। আমার জন্য তুমি ভেবো না বাবা, আমি বড় হয়ে চাকরি করবো, আর আমি চাকরি করলে তোমাদের সব দুঃখ গুছিয়ে দেব। চাকরি করবি? ওরে হতো ভাগা, তার জন্য যে অনেক লেখাপড়া শিখতে হয়। আমি নিজে শিক্ষক হয়েও তোকে যে আমি বর্ণ পরিচয় শিখাতে পারিনি রে হতো ভাগা। তাহলে তাহলে বললো আমি যাত্রা দলে অভিনয়ের চাকরি করবো। অভিনয়ের চাকরি করবি? হ্যাঁ হ্যাঁ বাবা, জানো জানো বাবা, কাল আজ আমি নন্দদাকে অভিনয় দেখিয়ে একেবারে তামকে দিয়েছি। তুমি তুমি দেখবে বাবা? থাম হতো ভাগা, তোকে আর অভিনয় করতে হবে না। দেখোই না, কাল যাত্রাতে একটা পাগলা যেমন করে কাল বাবা মাকে পূজা করছিল, আমিও তেমন করে পূজা করলি। খোকা বাবু। কি হলো নন্দদা? তুমি থামলে কেন? দেখাও কেমন করে ওই পাগলাটা তার বাবা মার পুজো করছিল। কেমন করে দেখা বলে ভাই, আমাদের তো আর মা নেই। আমাদের তো বাবা আছে, কিন্তু বাবা তো আর মায়ের মতো ভালোবাসে না। তুমি কি বলছো খোকা বাবু? তুমি বলো না নন্দদা, মায়ের অভাব কি পুলুন কোলা দায়? খোকা বাবু। যার মানে তার মতো দুঃখী আর কেউ নেই। আজও তুই মায়ের জন্য কাঁদিস হতো ভাগা? কান্দিনি তো বাবা, কান্দিনি। আমি শুধু ভগবানকে দেখে দেখে বলতি, ওগো ঠাকুর, এমন সব দেবতাদের মাঝে আমার মতো একটা বোকা হাঁদাকে তুমি কেন পাঠিয়েছো ঠাকুর? আমাকে আমার মায়ের কাছে টেনে লাও না ঠাকুর, আমাকে আমার মায়ের কাছে টেনে লাও। দাদা। খোকা। কর্তা বাবু, ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, কিন্তু বুকের মাঝে অনেক অভিমান জমা আছে গো কর্তা বাবু, অনেক অভিমান জমা আছে। তাই বলছি
আপনারা যখন তখন ওই ছেলেটাকে তার মনে আঘাত দেবেন না। খেপা ছেলে কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই, তার কোনো ঠিক নেই। সবে আমার অদৃষ্ট রে নন্দ, নইলে এই পূর্ণ মাস্টারের হিসেব কি একেবারে উল্টে যায়? হিসেব কেন বলছো বাবা? দাদা হাবা গো বাবু কাসকা হলেও আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমার বিশ্বাস আমি খুব শীঘ্র একটা চাকরি জোগাড় করে দাদার সমস্ত দায়িত্ব আমি পালন করব। জানি রে হৃদয়, জানি আমার ওই হাবাগোবা ছেলেটার জন্য তুই দায়িত্ব যথাযথ পালন করবি, কিন্তু তোদের মতো যে আরেকজনের যে আমার মনটা হাহাকার করে কাঁদে রে। কার জন্য বাবা? আমার একমাত্র বোন ওই হতভাগীটার জন্য রে। আপনি কি ছলনা দিদির কথা বলছেন খোকা বাবু? হে রে নন্দ, যাকে আমি নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করলাম, সে কিনা আমার বংশের মুখে কালি মাখিয়ে আমার মান সম্মান পথের ধুলোয় মিশিয়ে একটা অজানা অপরিচিত ছেলের হাত ধরে। দাদা, এই কি পিসিমা তুমি? হ্যাঁ হৃদয়, আমি ফিরে এসেছি দাদা। আমার তুমি ক্ষমা করো। তুই কেন এসেছিস এখানে? দাদা, আমি দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। দাদা, এই কি বলছেন কর্তা বাবু? আপনি কি ছলনা দিদিকে? তুই থাম নন্দ। যেদিনও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে সে চলে গেছে, সেই দিন থেকে এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে। কর্তা বাবু আর আজ ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না দাদা না, এমন শাস্তি তুমি আমাকে দিও না দাদা। তোমাদের অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে আমি মহা ভুল করেছি, তাই তো সেই মহা ভুলের প্রায়শ্চিত্ত আমার শুরু হয়ে গেছে। শোনো না, আমার স্বামী কি হয়েছে তোর স্বামীর? বলো পিসিমা বলো, কি হয়ে কেমন আছেন পিসে মশাই? দেখবি বাবা, দেখবি, তবে ওই এই কি? আমারে ক্ষমা করেন দাদা, আমি আপনাকে বোনের সর্বনাশ করেছি, পারলে আমারে মাফ কইরা দিন। এ কি মানিক, এ তোমার কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে দাদা। পক্ষাঘাত? হ্যাঁ, এই অবস্থায় তোমরা যদি আমাকে আশ্রয় না দাও, আমরা হয়তো না খেতে পেয়ে মরে যাবো দাদা। শোনো না, দাদা দাদা গো, দাদা গো, দাদা আপনি আমায় মাফ করেন দাদা। আমাগো পাশে, আপনাগো পাশে একটাই আমাগো অনুরোধ, আমাগো দিতে হইব না, আমাগো শুধু ছলনারে একটু আশ্রয় দেন দাদা। তুমি কোথায় থাকবে মানিক? ও আমার কথা চারুন দাদা, আমি না হই ওই গঙ্গায় ঝাঁপ দিয়া। না, তুমি অমন কথা বলো না গো, মরতে হয় আমরা দুজনে একসাথে মরবো। আমি বেঁচে থাকতে এই নিষ্ঠুর কথা তোকে কে বলতে বলেছে রে? ছলো না। দাদা, তুমি ওদের আশ্রয় দেবে বাবা। দেব রে হৃদয় দেব। আবেগের কাছে আমার মান অভিমান সব আজ আর হেরে গেছে, তাই তো আমার সব মান অভিমান ধুলোর মিশে ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে ওদের শুধু আজ আমি আশ্রয় দিলাম না, আজ থেকে ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। দাদা, তুই মানিককে ভিতরে যা ছলো না। দাদা, আয় নন্দু, তুই মানিকের খাবারের ব্যবস্থা কর, আমি ডাক্তার ডাকতে চললাম। দাদা, দাদা দাদা মানুষ নই ছলনা,
দেবতা, তাই উনি আজ আমাদের পুনর্জীবন দিয়া গেলেন। ওসব কথা থাক পিসে মশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আসুন পিসে মশাই আসুন, আগে একটু বিশ্রাম নেবেন। আসুন, জামাই বাবুকে নিয়ে তুমি কর্তাবাবুর ঘরে বসো ঝোলানা দিদি, আমি এক্ষুনি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। খামু খামু নন্দ, নিশ্চয় খামু। পেটে যে সারা ছুচর ঢন মারছে, না খাইলে বাঁচুম কেমনে? মরতে যখন দিলে না, তখন বাঁচার মতোই বাঁচি। নাকি কৌশলরা কি গো, একটু আগে পর্যন্ত তুমি পক্ষাঘাতে রোগে কাঁপছিলে, কথা পর্যন্ত বলতে পারছিলে না, আর এখন যে তুমি একেবারে সম্পূর্ণ সুস্থ মানুষের মতো। ফান ফান ছলো না ফান, এ হইল গিয়াই মানিক চাঁদের ফান। ফোন দিয়েও কইতে পারে, আর এমন ফন্দি না করলে তোমাগো দাদা আমাদেরকে এখানে আশ্রয় দিত। তোমার পেটে এত বুদ্ধি, এই ব্যাপারটা পর্যন্ত আমাকে জানাওনি। মাইয়া মানুষের পেট বড় পাতলা ছিল না, কইলে যদি ফাঁস হয়ে যায় সেই ভয়ে বলি নাই। তাছাড়া আমাকে অসুখটা মিথ্যা জানলে কি তোমাগো দাদার সামনে তো এমন একটিনটা তুমি করতে পারতে না। তুমি কতদিন এভাবে লোক সেজে থাকবে? যতদিন না আমাকে কাম সফল হোক। তোমার কষ্ট হবে না? কষ্ট না করলে কৃষ্ণ মিলবে কেমনে ছলরা? তুমি ঠিক বলেছো, তাই তো আমি ভাবছি কি ভাবছো ছলনা? মোরা ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল, সেই জালেতে পড়বে ধরা রাখো বুয়া। ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল, সেই জালেতে পড়বে ধরা রাখো বুয়া। মোরা খোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল, সেই জালেতে পড়বে ধরা রাখো বুয়াল। ধরাই বুয়াল, রাখো বুয়াল। ফেলবো জাল, ফেলবো মোরা জাল, সেই জালেতে পড়বে ধরা রাখো বউয়াল। ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল, সেই জালেতে পড়বে ধরা রাখো বউয়াল। রাখো বউয়াল, রাখো বউয়াল। আজ কিন্তু তোমায় আমি খেলায় হারাবোই কাঞ্চন। তোমার কাছে হারাটাও আমার গর্ব দেবী। একটা মেয়ের কাছে হারতে তোমার লজ্জা করবে না? সেই লজ্জা রেখে আমি সজ্জার মাঝে তোমার সঙ্গে ভাগাভাগি করে নেব। এই দুষ্টু, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আজকের খেলায় তুমি যদি যেত তাহলে তুমি যা চাইবে তাই পাবে, আর আমি যদি জিতি তাহলে আমি যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে। ওকে ডার্লিং, তাই হোক।
আমি জিতে গেছি ডার্লিং, আমি জিতে গেছি। আমি শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে চাই। তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। তাই এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে দেখেছি, আরো যাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে পেয়েছি, আরো কাছে পেয়েছি, কত যাওয়া কত পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়ে তুমি যে আমার প্রিয়, আরো তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, ভালোবাসা এই ছাড়ো ছাড়ো, কি করছো? ছাড়ো, এখন তো সবাই এসে দেখে ফেলবে। ছাড়ো, লোকে দেখে কি বলবে? ছাড়ো ছাড়ো ছাড়ো। দেখে ফেলেছি, আমি সব দেখে ফেলেছি। কি লজ্জা, কি লজ্জা, ছি, 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 ছি। Shut up! বাদরের মতো হেই করে হাসবে না। বেশ করবো, হাসবো। এত বলো ঢেঙ্গি মেয়ে ছেলে, বেতা ছেলের মতো হাফ প্যান্ট পরে তিলিং বিলিং করে লাফাবে, বেটা ছেলের সঙ্গে কোলাকুলি করবে। ছি 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 ছি। কি লজ্জা, কি লজ্জা। এই রাস্কাল, একটা বাজে কথা বললে একটু তোর মুখ ভেঙে দেব। শালা খচ্চর, বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলা, আবার জিতে গিয়ে কোলাকুলি কলাই। আমি সবাইকে বলে দেব। খবরদার, কাউকে কোনো কিছু বলবে না বলে দিচ্ছি। যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু ভীষণ ভীষণ খারাপ হবে। খালা, ভালো খালা পেল, তুমি কিছু বুঝো ম্যাম সাহেব? তাহলে বলো তো, তোমার এই হাফ গেঞ্জি পোলা পোথাকটা ভালো, নাকি ওই আট পোলে থালি পোলে কলতিকাকে জল আনতে যাতে ওল পোথাকটা ভালো? আজকের শাড়ি তোমার ওই বেতা ছেলের মতো এলো তুলের সাজটা ভালো, নাকি ওই কাজল কালো
মেঘের মতো এলো চুলের থাকটা ভালো। কাজল কালো এলো চুল। তোমরা তোমরা এইরকম তত পোতাক বলে গুলে বেলাও বলে এদের মতন ছেলেলা তোমাদের দেখে টিট দেই, টিটকালি মালে। লেখাপড়া থেকে পণ্ডিত হলে বুদ্ধি লজ্জা চলম সব চলে যায়। এই রাস্কেল, তখন থেকে তুই এমন জ্ঞান দিচ্ছিস ও শালা যেন তোর ঘরের বউ। ও আমার বউ এমন আধনেংটা হতে যাবে কেন? আমার বউ হবে, কি বললে? আমার বউ হবে দেবী প্রতিমার মতো সুন্দর। মাথায় থাকবে এক হাত ঘংটা, কপালে থাকবে চাঁদের মতো সুন্দর সিঁদুরের টিপ, আলতা লাঙ্গা পায়ে তাল ধমল ধমল নপুল বাঁধবে। এই তোমার মতন আট লেঙ্গেটা হতে যাবে না। Shut up! অনেকক্ষণ ধরে তোমার এই ঔদ্ধত্য আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। কাঞ্চন, ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও, ওই বাঁদর কখনো মুক্তর মূল্য বুঝে না। এই কনভেন্টে দাঁড়িয়ে এই দেবী রায়কে জ্ঞান দেওয়ার মতো সাহস ওই গেও মূর্খর কখনো সাজে না। ঠিক বলেছ ডার্লিং, ওকে আমি এমন শিক্ষা দেব যে আর কখনো দুঃসাহস থেকে স্পর্ধা পাবে না। এই রাস্কেল, বল কেন তাকে অপমান করছিস? বল বল। এবার বলো রাস্কেল, কোনটা ভালো, তোমার এই জ্ঞানের লেকচার নাকি লেকচারের পুরস্কার? ম্যাম সাহেব, তোমার বউ নাকি হবে দেবী প্রতিমার মতো সুন্দর, আমার মতো আধনেংটা নয়। এবার আমি বলছি শোনো, আমার বর তোমার মতো এরকম হাদা বোদা গোবর গণেশ হবে না। আমার বর হবে কার্তিকের মতো সুপুরুষ। দারুণ বলেছ ডার্লিং। তোমার বললো অহংকার, তাই না ম্যাম সাহেব? এই কার্তিককে নিয়ে তোমাকে আর আমি কেলল কীর্তি করতে দেব না। এই কবল গনেতে এবার কেলেঙ্কালি কলে দেবে। দাদা শোনা, তিঁদুল পলিয়ে দিয়েছি, লকটেল তিঁদুল। দাদা শোনা, ওই রাস্কেলটার এত বড় স্পর্ধা, ও কিনা আমার বোনের স্মৃতিতে সিন্দুর ভরিয়ে দিয়েছে। ওকে পুলিশে দিন স্যার। সে তো দেবই, তার আগে ওকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু আমার কি হবে দাদা শোনা? এই লজ্জা আমি কি করে লুকাবো? এই কলঙ্ক মোচন আমি কি করে করব? এই কলঙ্ক মেনে নিয়ে যদি কাঞ্চন আমাকে বিয়ে না করে? কলঙ্ক ভাবছো কেন দেবী? এ তো একটা পাগলের পাগলামি, ওটা মুছে দিলেই তো সব সমস্যা মিটে যাবে। মিটবে না, ও তো এখন আমার বউ। কেমন গবল গনে তো বল হবে না, কার্তিকে বল হবে, কত হবে। এখন আমি এই গবল গনের তোমাকে তেঁতুল পলিয়ে বউ কোলে নিয়েছি। এখন আমি এই হলাম আপনার বল। বল কেন রাস্কেল আমার স্মৃতি বোনের স্মৃতি নোংরা করছিস? বল কেন
খেপা ছেলে আমার মনে স্মৃতি নকরা করেছে এবং আমার বংশের মুখে তার চুলখানি মাখিয়ে দিয়েছে। ছি 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 ছি, এ তুই কি করেছিস হতভাগা? শুধু এই নারীর জীবনটাই তুই অসম্মান করিসনি, সেই সঙ্গে আমার মান সম্মানটা ধুলোর সঙ্গে মিশে দিয়েছিস। বল হতভাগা, কেন এ কাজ করেছিস? বল। হ্যাঁ, ওই ছেলেকে লেলিয়ে দিয়ে আর আপনাকে ভালো মানুষ সাজতে হবে না। আপনাদের নামে আমি মানহানির মামলা করব। কথা শুনুন রায়মশাই, আমার এই হাবাগোবা ছেলে না বুঝে না জেনে হয়তো ভুল করে ফেলেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কোনো ক্ষমা নয়। ওই ভদ্রলোকের আমি বাগদাত্তা। কিন্তু আজকের এই ঘটনার পরে ও যদি আমায় বিয়ে না করে তখন আমার কি হবে? কে বিয়ে করবে আমার এই কলঙ্কে মেনে নিয়ে? তুমি তাইলে আমি এই তোমায় বিয়ে করব। এই রাস্কেল, আর এবার দ্বিতীয়বার এই কথা বললে তো আমি চিবড়ে ছিঁড়ে নেব। ভাষা সংযত করো যুবক। এই বাপ ছেলে যুক্তি করে এই কাণ্ডটা ঘটিয়েছে। ভাষা সংযত করো যুবক। এত নোংরা রুচিবোধ এই পুণ্যবত মাস্টারের নেই। শোনো মা, যে প্রশ্নগুলো তুমি আমায় করলে তার যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না, তবু আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হাবাগোবা ছেলে জ্ঞানের বসে আজ যে কাণ্ডটা করে বসেছে সেটাকে তুমি একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না মা? হ্যাঁ হ্যাঁ, দুর্ঘটনা। জীবনে চলার পথে আমরা বহু সমস্যার সম্মুখীন হই, কিন্তু সব সমস্যার সমাধান করতে পারি না বলে কিছু কিছু সমস্যা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। তেমনি করে আজকের এই ছোট্ট দুর্ঘটনাকে আমরা কি এড়িয়ে চলতে পারি না রায়মশাই? তোমার ওই গানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি, ওকে পুলিশে দেওয়া হবে। নয়তো আমার উঠানের সামনে খামে বেঁধে ওকে 100 ঘা শঙ্কর মাছের চাবুক মারা হবে। রায়মশাই, ওকে সামনে বেশি 100 ঘা দেয়া হোক। সেই 100 ঘা চাবুকেরই ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময়ে তোমার মনে তোমার কালিমা ধুয়ে বুঝে যাবে তো মা? সেই 100 গায়ে রক্ত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, তুমি যতখানি হাহাকার করে হাসবে, প্রতিশোধের নেশায় তুমি ততখানি প্রাণ খুলে হাসতে পারবে তো মা? তবে মারো, নিজের হাতে ওকে 100 চাবুক মারো, সহস্র রক্তবিন্দু দিয়ে ওর সমস্ত শরীর তুমি ধুয়ে মুছে দাও, সমস্ত শরীর তুমি ধুয়ে মুছে দাও। বাবা, চুপ করে হতভাগা, আর তুই আমার বাবা বলে ডাকবি না। শুনুন রায়মশাই, আপনাদের এই প্রহসনের মাঝে এই হতভাগা যদি মরে যায় তো বেয়ারিশ লাশের মতো ওকে আপনার রাস্তায় ছুড়ে ফেলে দেবেন রায়মশাই, রাস্তায় ছুড়ে ফেলে দেবেন। তোমাকে বাঁচাতে পারবে না ছুকরি। সারা বেশি চটপট করলে তুমি হাতে পড়বে আর আমার তকলিফ পারবে। গায়ে হাত না দিলে গায়ের তাপটা নেবো কেমন করে? হ্যাঁ, আর সেই সাথে তোমার সারা দেহের মাপ নিয়ে কয়েকটা ছাপ দিয়ে দেবো। ছাপ! সবাই আছে, কিন্তু আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না, কারণ ওই যাদের তুমি দেখছো সবাই এক একটা কাপুরুষের দল।
বাহ বাহ, চমৎকার! কি বীরত্বের চমৎকার নমুনা! তুমি কে হে চাঁদু? তোমার ভাষায় একজন কাপুরুষ, তবে মনে হচ্ছে তুমি তো আমার চেয়েও বড় কাপুরুষে। এই ছোকরা, ভালো চাও তো এখান থেকে ভেগে যাও, নইলে তোমায় আমি ছেলেকে মারো। আপনার কিছু ক্ষতি হতে পারে, ওকে ছেড়ে দিন। কি বলছেন আপনি? যে আপনার সম্ভব আপনি চেষ্টা করেছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না না, একে আমি পুলিশের হাতে তুলে দেবো। না না, ওকে পুলিশের হাতে দেবেন না, কারণ ওকে পুলিশে ধরলে আমার বাড়ির লোকে সম্মান নিয়ে টানাটানি হবে, তাছাড়া ফ্যামিলিরও বদনাম হবে। ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে তাকে আমি ছেড়ে দিলাম। এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে কিন্তু রেহাই পাবি না, কথাটা মনে রাখিস। মনে থাকবে গুরু, তবে তুমিও মনে করে রাখো, আজ যেটা তুমি করলে সেটা ঠিক করলে নাকি ভুল করলে, সালা পুষ্পা রাজা हम झुकेगा नहीं, तेरे को झुकाएगा। আমিও এবার যাই তাহলে, কেমন? কারণ আমার বেশি ফিরতে দেরি হলে আমার বাড়ির লোক ভীষণ চিন্তায় পড়বে, কারণ আমার বাবা মায়ের আমি তো একমাত্র সন্তান, তাই আমি আসছি, কেমন? ম্যাডাম, আপনার নামটা? আমার ঝুমা। শুনুন ম্যাডাম, আপনার ঠিকানাটা? যা, চলেই গেল। আজকাল মেয়েদের দেখছি কৃতজ্ঞতাটুকু জানলো না। জান সম্মান রক্ষা করলাম, প্রাণটা হাতের মুঠোয় নিয়ে এই গুন্ডাটার সঙ্গে এতক্ষণ লড়লাম, তাকে যাবার সময় একটু ধন্যবাদ জানারও প্রয়োজন মনে করলে না। না করুক, আমি আমার মনের কাছে পরিষ্কার, আমি আমার কর্তব্য করেছি। কি ব্রিফকেস খোলা আছে কেন? কেউ হাত দিনে তো? কি আমার ব্রিফকেসের পোশাক কাগজপত্র এলোমেলো কেন? কি আমার টাকা কোথায় গেল? কে নিল আমার টাকা? তবে কি এতক্ষণ যা ঘটলো সবে একটা সাজানো নাটক, আর সেই নাটকের ছলে ওই ছেলে মেয়ে দুটো সমস্ত টাকা এটাই তো মারামারির যোগ্য বাবু। কিন্তু আপনি কে? আমি হলাম এই ফুটপাতের ফাটাকেষ্ট। ফুটপাতের ফাটাকেষ্ট? হ্যাঁ, ফাটাকেষ্ট। যারা এই দুনিয়াটাকে জহন্নাম বানাতে চাইছে, তার এই স্বার্থের ঢোল বাজিয়ে চলেছে, তার এই স্বার্থের ঢোল ফাটানোই আমার কাজ। যারা এই সত্যকে লুকিয়ে রেখে মিথ্যের অপরাধে কাজ হাসিল করতে চায়, তাদের ওই সেই মিথ্যেগুলোকে প্রকাশ করাই হলো আমার কাজ। তাহলে ওই মিথ্যে আশ্রয় নিয়ে ওই ছেলে মেয়ে দুটো আমায় ঠকিয়ে সমস্ত টাকা লুট করে নিয়ে গেল, তা নিশ্চয় আপনি দেখেছেন? শুধু দেখেছি কিন্তু বাবু, তার এই রিপোর্টও তৈরি করে আমার এই চুলিতে ভরে নিয়েছি। ওদের আমি পুলিশে দেব। পুলিশ ছাড়া তোমাকে নিজে পালিশ করে ছেড়ে দেবে। তাহলে আমি কি সঠিক বিচার পাবো না? কেমন করে পাবে গো বাবু? তোমার টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? আপনিই তো সাক্ষী, আপনি তো নিজের চোখেই দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে?
সাক্ষীর আবার প্রমাণ? এটাই তো আইনের পেচ গো বাবু। তাই এই আইনের পেচে পড়ে নির্দোষ সাজা পায়, আর দোষী পাই বেকসুর খালাস। কিন্তু এই ফুটপাতের ফাটাকে স্টোর আদালত অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এই অভিযোগ কতখানি সত্যি আমি একবার যাচাই করে দেখছি। অভিযোগ পেয়েছি। ভালো রূপ, ভালো রূপ বাবু। আমার এই মনের মধ্যে না বাসা বেঁধে আছে। ভালো রোগ মানে? কারো ভালো করার রোগ। আর আর শালা সেই রোগই না, তুমি শালা একদম পেঁচে গেছো। থামুন, আপনি একটা বদ্ধ পাগলা। পাগল! ঠিক বলেছো বাবু, ঠিক বলেছো। আমি তো একটা বদ্ধ পাগল। আমি এই সত্য সন্ধানের নেশায় পাগল। আমি অন্যায় অবিচার দুর্বিচার বেবিচারের নেশায় পাগল। আমি এই সমাজ সংস্কারের নেশায় পাগল। আপনার পাগলামো শুনে সময় নষ্ট করার চেয়ে আমি খুঁজে দেখি ওই ছেলে মেয়ে দুটো সন্ধান পায় কি না। যেমন করে হোক আমি ওদের খুঁজে বার করে আমি পুলিশের হাতে তুলে দেবই দেব। খুঁজতে গিয়ে হয়তো তুমি নিজেই হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিন ওদের খুঁজে পাবে না। ওরা যে বহুরূপী, ঘন ঘন রং বদলে ওরা নিজেদের আড়াল করে রাখে। কিন্তু এই ফুটপাতের ফাটাকে স্টোর আদালতে কোনোদিন ওরা রেহাই পাবে না। ওরা নরকের অন্ধকারে লুকিয়ে থাকলো, আমি ওদের ঠিক খুঁজে বের করে নেব। পেয়েছি, ঠিক আমি খুঁজে পেয়েছি। সারাই মাল দুটো মাল করি ভাগাভাগি করে তাদের কাজ হাসিল করতে চাইছে। এই পাটাকে তো নজর এড়িয়ে তোমরা কোথায় পালাবে চাঁদু? তোমাদের ছাড়া এই জহন্নামেরই মরে যাওয়ার তৈরি আমি আমি এই তৈরি করে রাখলাম। এই শালা বগলু, ভালো চাস তো শালা পাত্তিগুলো বের কর পাত্তিগুলো। মালটার বিক্রি হিসেবে পাত্তিগুলো তুই হাফিস করলি, আমায় কিনে বলছিস পাত্তি বার কর? এই শালা হারামি, বিয়াটি করবি না। এই শালা ঝুমরির নজর শুকনি চিয়ার পক্ষ। সেই বাবুর সঙ্গে লড়বার সময় তার মানি ব্যাগটা যে হাতিয়ে নিয়েছিস সেটা বের কর শালা। শালা তোর চোখ যেন নয়, যেন ওই মালগাড়ির হেডলাইট। কি বললি শালা? না না কিছু না, মানে আমি বলছিলাম ওই ফাউটাকে নিয়ে তুই আর কেন ফালতু কিচাইন করছি মারি। শালা ওই বাবুটার সঙ্গে লড়তে গিয়ে না আমার গাটা বড় ব্যথা করে উঠেছে, বুঝলি ঝুমরি? তাই একটু বাংলা মধ্যে এই গাটকে একটু সামাল দেবো, বুঝলি না ঝুমরি? বাবাল বাবাল করে দেব রে শালা, মাথা ছাড় বলছি। জানি ঝুমরি, যখন তোকে নিয়ে আমি যখন টানাটানি করছিলাম তখন আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? মানে মনে হচ্ছিল কি না, মানে মনে হচ্ছিল কি আবে শালা, কি মনে হচ্ছিল সেটা বলবি? মানে তোর ছোঁয়া লেগে আমার মনে ফাগুনের হাওয়া বইছিল। আগুনের হাওয়া। আগুনের পাশে ঘি রাখলে যেমন গল গল করে গলতে থাকে, তেমনি তোর ইয়ের আগুনে মানে যৌবনের আগুনে আমিও শালা গলতে গলতে একেবারে আমি তোকে বিয়ে করতে চাই ঝুমরি। এই শালা, আরেকবারও কথা বলে তো জিন্দা বিটেনে ছেড়ে নেব শালা। ওরে ওরে বাবা রে, শালা তোর মতন পতি শালের ঘরে যাওয়ার জন্য ঝুমরির জন্ম হয়নি রে শালা। সে শেরের ঘরে যাবে রে, আর আমার শের হলো সেই বাদশা। তোর সেই বাচ্চা তো জেলে পচে মরছে রে ঝুমরি। বাদশাটা পচে না রে শালা, আবার নতুন করে তাকত বাড়ায়। আমি যে আমার বাসার পচে বসে আছি, আমার যত রোজগার আমি তার জন্য জমি রেখেছি রে বগলু। কিন্তু
বাদশাহ তুমি কেয়ার করে না রে ঝুমরি। এবার করবে। আমার প্যার ভালোবাসা দিয়ে আমি ঠিক বাদশাকে কাছে টেনে নেব। তারপর তারপর আমার যৌবনের ফুল দিয়ে আমি সেই দেবতার পুজো করব। ঝুমরি তুই আমি যে ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশায়। আমি যে ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশায়। আমার দেবতা আসলে পরে আমার দেবতা আসলে পরে ধরব যে তার পায়ের তলা ধরব যে তার পায়ের তলা। আমি যে ফুল হয়ে ভালোবেসে নেবে আমায় তুলেছে ভালোবেসে নেবে আমায় তোলে ধন্য হব তার পরশ পেলেছে। আমি যে তার পথিয়ে আছি আমি যে তার পথিয়ে আছি অনেক সুখের আশায়। আমি যে ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশায়। পিচির পিচির কাণ্ড রে বাবা। আজকালকার কেউ সারা বাংলা গান শুনে নাকি? বেশ জম্পেশ করে যদি একখানা হিন্দি গান গাইতে দেখতিস সারা পাবলিকের লাইন পড়ে যেত। হিন্দি গানা মারি একবারে কোমর তুলিয়ে ফুলিয়ে ক্ষমতার সাথে গানা মারি চল্লি কা পিছে পেছা क्या है चोली का पाछा क्या है। ওটা পিছে নয় দাদু, বলো চলি কা পিছে क्या है, চলি কা পিছে क्या है। চুপ করে ছোড়া, চলি পিছে তো পাছাই থাকে না, এটা পাছাই হবে। এই শালা বুড়ো, এই বয়সে মার খেতে তোমার লজ্জা করলো না? লজ্জা সারা মাল খেলে আবার লজ্জা। মাল খেলে বড় মগজ সাফ হয়, শরীরে তাগত আছে, এমনকি মাল খালে প্রেম করার এনার্জি বাড়ে। তাই নাকি দাদু? নিশ্চয় শুনিসনি বড় বড় সাহিত্যিক কবিরা নাকি মান না খেলে সালা লিখতে পারে না। চোর ডাকাতেরা চুরি ডাকাতি খুন খারাপি করার আগে ভরপুর মাল খেয়ে তাগত বাড়ায়। এমনকি নতুন বর ফুলশয্যায় নতুন বইয়ের কাছে যাওয়ার আগে পুরুষত্ব বাড়ানোর জন্য মাল খায়। কি বিচির কিচির কাণ্ড রে ওয়া। তুমি শালা ঠিক বলেছো দাদু, ঠিক বলেছো। এই শালা, মাতালদের সঙ্গে কালচার না করে চলে আয়, নতুন ধান্দার খোঁজ করি। এই, একটু দাঁড়ানো মারি, আমায় চলিকা পাছা দেখাবি না? আহা, বাছার আমার বড্ড শখ, তবে ঘরে যেও। চলি না দেখালো, বাকিটা
দেখাবো বলে গেল রে ছোড়া? সিনেমা। সিনেমা? হ্যাঁ, আর সেই সিনেমার নাম কি জানো? চলি কে পেছে ক্যা হ্যাঁ, চলি কা পিছে ক্যা হ্যাঁ। সালা কি বিতি কি যে কাণ্ড রে বাবা! না দাদা শোনা, এবার তোমরা ওকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা গেলেও আমি কিন্তু ক্ষমা করব না, কারণ তুমি বাগদত্তা স্ত্রী, আর আমার বাগদত্তা স্ত্রীর অসম্মান আমি কিন্তু মেনে নেব না। আমি বাগদত্তা হলেও এখনো কিন্তু আমি তোমার স্ত্রী হইনি, তাই আমার মান সম্মানের দায়িত্বটা আমাকেই নিতে দাও। এটা তুই কি করলি দেবী? তুই নিজেই তোকে এক শাখা চাবুক মারার সম্মতি দিয়েছিলি। ভুল করেছিলাম দাদা, তাই তো নিজের হাতে আমি ওকে মুক্তি করে দিলাম। তুমি এবার যেতে পারো। দেবী, ম্যাম সাহেব, আমার সামান্যটুকু ভুলের জন্য আমার ওই সামান্যটুকু রক্ত দিয়ে তোমার দিদি লংলা করে দিয়েছিলি বলে আবার তোমরা আমার তলিল থেকে যা রক্ত ঢোলালে তাতে তোমার সব পাপ মুছে গেছে তো ম্যাম সাহেব। আর কোনো যদি বাকি আছে তো আমার তলিলটাকে কেটে টুকলো টুকলো করে আমার সব রক্ত নিগড়ে লাও ম্যাম সাহেব। সেটা আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাস্কেলটার উপর হঠাৎ তোমার এত দয়া উতলে উঠলো কেন? দয়া কেন বলছো? এটা ওর প্রতি আমার মমতা বোধ। ব্যাপারটাকে তুমি যতটা সহজ ভাবছো তা আসলে নয় দেবী। আমাদের সমাজ ব্যবস্থা বড়ই জটিল। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমাকে অনেক ভিঙ্গ বিভক্তি আপনাকে সহ্য করতে হতে হবে। তাছাড়া একটা ব্যাপার ভেবে দেখতো দেবী, কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অসম্মতি করে তাহলে তোর কি হবে? একবার ভেবে দেখেছিস? বাবু, তা তুমি কি ভাবলে দাদা শোনা? কাঞ্চন যদি আমাকে বিয়ে না করে তাহলে কি তারা সারাটি জীবন আমাকে চিরকুমারী থেকে যেতে হবে? তাই যদি হয় হবে। দেবী, না না ম্যাম সাহেব, আমার সামান্যটুকু ভুলের জন্য আপনার আমি এত বড় ক্ষতি হতে দেব না। বাবু গো, ম্যাম সাহেব বড্ড ভালো মানুষ বাবু। ম্যাম সাহেবকে বিয়ে করলে তুমি অনেক অনেক সুখী হবে বাবু। তার জন্য তোকে আর উকিলাতি করতে হবে না। আপনি আপনি আমায় কথা দিন বাবু, ম্যাম সাহেবকে আপনি বিয়ে করবেন। আমি আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি বাবু। দূর হয়ে যা রাস্কেল। বাবু, কাঞ্চন, আমার আমার অনুরোধ আপনি রাখলেন না বাবু। আমার একটু কানি ভুলের জন্য ম্যাম সাহেবের আর বিয়ে হবে না। তালা কত্তল দানোয়াল তালা উলকলালার জায়গা পালি না। একটা ভালো মানুষের জীবন নষ্ট করে দিলি, তাকে আমি আজ বাঁচতে দেব না কত্তল, তোকে আজ আমি মেলে ফেলবো। ছাড়ো দাদা শোনা, কাঞ্চন ওকে ছাড়ো, বাঁচাও ওকে, ওকে ছাড়িয়ে দাও। দেবী, সরে যাও এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও, এই মুহূর্তে। দাঁড়া দেবী,
একটা দুর্ঘটনা ঘটার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। আমি চাই যত শীঘ্র সম্ভব তোর আর কাঞ্চনের বিয়ের ডেটটা সেরে ফেলতে। এই মুহূর্তে কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমার একটু আপত্তি থাকার প্রয়োজন। আপত্তি থাকবে কেন? ও তো তোকে ভালোবাসে। ভালোবাসলেও একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো শক্ত মন আছে কিনা ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো। সিঁদুর ঘষা বলছো কেন দেবী? ও তো সামান্য এক চিড়ে রক্ত তোমার সিঁথিতে ঘষে দিয়েছে। বাজার থেকে কেনা এক প্লেট সিঁদুরের থেকে শরীরের এক বিন্দু রক্তের স্বীকৃতির মূল্য যে অনেক বেশি কাঞ্চন। দেবী তাছাড়া আমাদের সমাজ ব্যবস্থা বড়ই কঠিন, তাই না কাঞ্চন? তুমি মেনে নিলেও এই সমাজ, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন তা তো মেনে নাও নিতে পারে। না মানার কি আছে? আরে বাবা, ছেলেটা তো পাগলামি করে কয়েক ফোঁটা রক্ত তোর স্মৃতিতে ঘষা দিয়েছে। তোমরা পাগলামিকে তোমরা তার থেকে বেশি পাগলামি করেছো দাদা সোনা। 2 ফোঁটা রক্তের জন্য তোমরা ওর শরীর থেকে 1000 গুণ বেশি রক্ত ছড়িয়ে দিয়েছো। একটা কলঙ্ক ঢাকতে গিয়ে তোমরা আর একটা কলঙ্কে আমাকে জড়িয়ে দিয়েছো দাদা সোনা। কেন কেন এমন করেছো দাদা সোনা? বলতে পারো কেন 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 বলতে পারো? দাঁড়া দেবে, কথা শোন। শোন, দেবীর এই হঠাৎ ডিসিশনটা আমি কিন্তু মেনে নিতে পারছি না। এখনই এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মেয়েদের মন বড্ড নরম তো। ছেলেটাকে মারধর করতে দেখে ওই তো একটু সাকট হয়ে পড়েছে। বরং আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলে তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে চাই। ঠাকুরজির মত না নিয়ে তুমি এত তাড়াতাড়ি ঠাকুরজির বিয়ের কথাবার্তা ফাইনাল করতে পারো না। থামো। আমি চাই আগামী লগ্নেই ওদের বিয়েটা সম্পন্ন হোক এবং আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। প্লিজ স্যার, দেবী যখন কিছুদিন সময় চাইছে তো নো প্রবলেম, আমি সময় দিতে রাজি। দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো, তবুও দেবীকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। প্রমিস, আই এম প্রমিস। প্লিজ স্যার, আই এম প্রমিস। হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা পেছাতে চাইছো কেন? দেবী চাই না বলে? দেবী চাইছে না নাকি তুমি চাইছো না যে আমার একমাত্র বোন সুখী হোক? ওগো তুমি চুপ করো গো, তুমি চুপ করো। এই কথা ভাবার আগে আমার মৃত্যু হলো না কেন? থামো। কিছুদিন আগে তোমার মাসতুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে। তখন আমি জানতাম না যে ঠাকুরজি ওই কাঞ্চনকে ভালোবাসে। সব যেন তুমি না জানার ভান করে প্রস্তাবটা দিয়েছিলে শুধুমাত্র দেবীকে বিয়ে করিয়ে তোমার ওই মাসতুতো ভাইকে বেশ মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেওয়ার আশায়। তুমি কি বলছো গো? তুমি কি বলছো? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে পাঠিয়েছিলাম। যেদিন জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভালোবাসে, বৌদি সেই দিন তার প্রথম নাকচ করে দেয়। আমার জন্য কেন তুমি শুধু শুধু তোমার দাদার সঙ্গে তর্ক করছো ঠাকুরপো? উনি যদি মনে করেন আমি এই কথা বলে দোষ করেছি, তাহলে উনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব ঠাকুরপো। একটা কথা মন দিয়ে শোনো মন্দিরা, দেবী যদি কোনো কারণে বিয়ে করতে অসম্মত হয় তাহলে তোমায় কিন্তু আমি কোনোদিনই ক্ষমা করব না। দাদা, আমি হ্যাঁ তুমি। আমার একমাত্র বোনের যদি কোনো ক্ষতি হয়
তাহলে কিন্তু তোমায় কোনোদিনই ক্ষমা করবো না, কোনোদিন না। দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা। শুনলে তো ঠাকুরপো, তোমার দাদার কথাগুলো তুমি শুনতে পেলে তো ঠাকুরপো? আমি নাকি তোমাদের ক্ষতি করতে চাই ঠাকুরপো। দুঃখ করো না বৌদি, ঠাকুরপো, দাদা তোমাকে ভুল বুঝলো, আমরা তো তোমাকে কোনোদিন ভুল বুঝিনি। ঠাকুরপো, কেন তুমি ভুল বোঝো না ঠাকুরপো? তোমরা এবার থেকে সবাই মিলে আমাকে ভুল বুঝবে ঠাকুরপো। আমাকে তোমরা সবাই মিলে আঘাত দেবে। প্লিজ বৌদি, একটু শান্ত হও, একটু শান্ত হও। আচ্ছা ঠাকুরপো, সত্যি সত্যি কি ঠাকুরপো আমি তোমাদের ভালোবাসি না ঠাকুরপো? তুমিও কি তোমার দাদার মতো মনে করো আমি তোমাদের ক্ষতি চাই ঠাকুরপো? আমি তোমাদের ক্ষতি চাই। তুমি যে আমাদের দেবী গো বৌদি, তুমি কি আমাদের ক্ষতি চাইতে পারো? ঠাকুরপো, সেই ছোটবেলায় কবে মাকে হারিয়েছি, মাকে ঠিক মতো মনে পড়ে না। মায়ের মমতা যে কি তা কখনো অনুভব করতে পারিনি, কিন্তু তোমাকে পেয়ে ঠাকুরপো, আমরা যেন আমাদের মাকে ফিরে পেয়েছি বৌদি, ঠাকুরপো, আমাদের মাকে ফিরে পেয়েছি। ঠাকুরপো, আর নতুন করে উপলব্ধি করতে পেরেছি আমাদের মমতাময়ী মায়ের স্নেহ স্পন্দন। ঠাকুরপো, তুমি ভাগ্যবান স্বরূপ, তাই মাকে হারিয়ে আবার মা পেয়েছো, কিন্তু আমি মাকে হওয়ার যন্ত্রণায় অকাল হয়ে উঠেছি। মোহন, মোহন, তুই এই কথা বলছিস কেন রে ভাই? তুই এই কথা বলছিস কেন? বল না মোহন, বল মায়ের কি হয়েছে তুই বল। মা ভালো নেই রে দিদি, মোহন, মায়ের একটা কঠিন অসুখ করেছে। ডাক্তার বাবু বলেছেন কালকের মধ্যে 50,000 টাকা জোগাড় করতে না পারলে মাকেও তার বাঁচানো যাবে না। 50,000 টাকা? আর তার জন্য চাই 50,000 টাকা। 50,000 টাকা? তোদের তো অনেক টাকা রে দিদি, আমাকে 50,000 টাকা দিবি, আমি শোধ দিয়ে দেব। মোহন, কোথা থেকে দেব রে মোহন? কি আছে তোর? দিদি বেকার বাউন্ডারে হয়ে তুই এখানে সেখানে পথে ঘাটে ঘুরে বেড়াস। নিজের মায়ের চিকিৎসার জন্য তুই পরের বাড়িতে হাত পেতে ভিক্ষে চাইতে এসেছিস মোহন। ভিক্ষে চাইতে তোর লজ্জা করছে না? দিদি ছি বৌদি ছি, মাসিমা তো তোমারও মা, সেই মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? না নেই। আমি তোমাদের কেমন করে বোঝাবো গো ঠাকুরপো? আমার মেয়ের মতো এই পৃথিবীর অনেক মেয়েরা অসহায় হয়ে আছে ঠাকুরপো। স্বামীর অর্থ সম্পদ কখনো যে নিজের হতে পারে না ঠাকুরপো। তোমার কষ্ট আমি বুঝি বৌদি, তাই বলছি আমি আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা মোহনকে দেব। থাক স্বরূপ ভাই, আমি বেকার বাউন্ডলে মানুষ, একটাও টাকাও রোজগার করার সামর্থ্য আমার নেই। তোমার ঋণ আমি শোধ করবো কেমন করে? দিদি রে, তুই যে এত বড় অসহায় তা আমি সত্যি জানতাম না রে দিদি। জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলো, আমার দিদি যে এত বড় অসহায় তা আমার ভাবতে আমার আমি চললাম রে দিদি। আর তুই পরের বাড়ির বউ, মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব না থাকলেও আমার আছে। তাই আমার মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের ভিটে বাড়িটুকু বিক্রি করতে চললাম রে দিদি। আমি আমাদের ভিটে বাড়ি বিক্রি করতে চললাম। যাস না মোহন, ওই ভিটে বাড়ি বিক্রি করলে তুমি যে নিরাশ হয়ে যাবে।
আত্মীয়র কাছে নিরে থাকার চেয়ে নিরাশ্রয় হয়ে থাকো অনেক ভালো। কিন্তু আমি যে তোকে নিরাশ্রয় হয়ে থাকতে দেবো না রে মোহন। দিদি